ওকে, তো আমরা হচ্ছে একটু আগে হিট অফ রিয়াকশন কিভাবে আমরা গণনা করতে পারি এট স্ট্যান্ডার্ড কন্ডিশন সেটা শিখছিলাম। এখন আমাদের প্রশ্ন হচ্ছে আমরা এটাকে আরেকটু নেক্সট মানে নেক্সট ধাপে নিয়ে যাব। নেক্সট ধাপটা হচ্ছে যে যদি আমাদের এমন একটা রিয়াকশন থাকে যেটা মানে স্ট্যান্ডার্ড কন্ডিশনে হচ্ছে না, সেক্ষেত্রে আমরা কি করব? যেমন আমার এখানে ক্যালকুলেট দ্য স্ট্যান্ডার্ড হিট অফ দ্য ফলোয়িং মিথানল সিনথেসিস রিয়াকশন অ্যাট 800 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, এখন 800 ডিগ্রি সেলসিয়াসে আমার হচ্ছে মিথানল সিনথেসিস রিয়াকশন যেটা মানে নিচের যে রিয়াকশনটা দেওয়া আছে সেটার এখন হিট অফ রিয়াকশন বের করতে হবে। এখন কথা হচ্ছে আমরা শিখছি কি, আমরা শিখছি হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াসে হিট অফ রিয়াকশন বাইর করে কেমনে। এখন তাইলে 800 ডিগ্রি সেলসিয়াসে হিট অফ রিয়াকশনের পার্টটা কেমনে করব? এটা করার প্রসেসটা হচ্ছে, দেখো, প্রথমে আমরা করব হচ্ছে কার্বন মানে মনোঅক্সাইড যে বিক্রিয়াটা, সেই বিক্রিয়াটা লিখবো। এখানে হচ্ছে হাইড্রোজেন গ্যাসিয়াস স্টেটে আছে এবং এখান থেকে উৎপন্ন হচ্ছে হচ্ছে মিথানল এবং সেও গ্যাসিয়াস স্টেটে আছে। এখানে আমরা আবার এনথালপির সেই একই ফর্মুলাটা মনে করাই দিচ্ছি, মানে একই বৈশিষ্ট্যটা মনে করাই দিচ্ছি। এনথালপি হচ্ছে একটা স্টেট ফাংশন। হ্যাঁ, সে কখনোই কোনো পাথের উপরে নির্ভর করবে না, সে শুধুমাত্র ইনিশিয়াল পজিশন এবং ফাইনাল পজিশনের উপরে নির্ভর করবে, স্টেটের উপরে নির্ভর করবে, যে সে ইনিশিয়াল স্টেটে কেমন ছিল, ফাইনাল স্টেটে কেমন হয়েছে, কিভাবে গেছি সেই ইনিশিয়াল স্টেট থেকে ফাইনাল স্টেটে, সেটা কিন্তু এনথালপি তোমার ডিটারমাইন করে না। তাহলে আমার এখানে এরা হচ্ছে তখন এখন হচ্ছে 800 ডিগ্রি সেলসিয়াসে ছিল, 800 ডিগ্রি সেলসিয়াসে ছিল। আমি কি করব, আমি এগুলাকে তাপমাত্রা কমায়ে নামাই নিয়ে আসবো। নামাই নিয়ে আসবো কোথায়? নামাই নিয়ে আসবো হচ্ছে তোমার 25 ডিগ্রি সেলসিয়াসে। কেন 25 ডিগ্রি সেলসিয়াসে আনবো? কারণ ভাই আমার কোনো উপায় নাই, আমি হিট অফ ফরমেশন মানে হিট অফ রিয়াকশন পরিমাপ করতে জানি 25 ডিগ্রিতে। তো আমি এখন 800 ডিগ্রিতে তো পরিমাপ করতে জানি না, তো সে কারণে আমি কি করবো, রিয়েক্টেন্ট গুলোর এই 800 ডিগ্রি থেকে বা যে কোনো আরবিট্রারি টেম্পারেচার থাকুক সেগুলো থেকে আমি টেনে নিয়ে এসে আবার সেই 25 ডিগ্রিতে নিয়ে আসবো। ঠিক আছে, 25 ডিগ্রিতে নিয়ে আসার পর তারপর আমি বিক্রিয়া ঘটাবো, মানে অ্যাকচুয়াল যে বিক্রিয়াটা ঘটছে সেই বিক্রিয়াটা আমি ঘটাবো। ঠিক আছে, তো তারপর আমরা এই 25 ডিগ্রি থেকে দেন হচ্ছে আমি এই বিক্রিয়া মানে উৎপাদ যেটা উৎপন্ন হইলো সেই উৎপাদকে আমি হচ্ছে, সে তো এখনো 25 ডিগ্রি সেলসিয়াসে আছে। ঠিক আছে, তো সেই উৎপাদটাকে আমি পরে 800 ডিগ্রি সেলসিয়াসে আবার পুনরায় নিয়ে যাব। এই যে পুরো ডায়াগ্রামটা আমরা আঁকলাম, এই ডায়াগ্রামটাকে বলা হয় হচ্ছে প্রসেস পাথ। আমরা কিভাবে এই প্রসেসটাকে সলভ করব সেটার একটা পরিকল্পনা। এখন তাহলে এটা করে আমার কি লাভ হইলো? দেখো, আমার প্রথম কথা, আমার রিয়াকশনটা 25 ডিগ্রিতে আমি ঘটায় ফেলতে পারছি এবং এই 25 ডিগ্রিতে আমার হিট অফ রিয়াকশন আর এইচ আর নট যেটা, সেটা খুব ইজিলি আমরা বের করে ফেলতে পারবো। এটা আমরা অলরেডি একটু আগে শিখে আসছি। তাইলে এখন আমাদের এখানে যে পাথ নাম্বার 1 এবং এই পাথ নাম্বার 2 যেটা, এই দুইটা পাথের জন্য এক্সট্রা কিছু এনার্জি খরচ হবে বা এনার্জি নির্গত হবে। এখন এক্সট্রা কিছু এনার্জি বা এনথালপি একই কথা বলতে পারি। তো এখন পাথ নাম্বার 1-এ দেখো, আমরা 800 ডিগ্রি সেলসিয়াসের একটা বস্তুকে 25 ডিগ্রিতে নিয়ে আসছি, তাহলে তাদের জন্য একটা এনথালপি খরচ হবে, এটার নাম দিলাম আমরা ডেল্টা এইচ ওয়ান। এবং আরেকটা বস্তুকে 25 ডিগ্রি সেলসিয়াস থেকে 800 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে গেছি, তাহলে এখানে একটা এনথালপি খরচ হবে, এটার নাম দিলাম আমরা ডেল্টা এইচ টু। ঠিক আছে, এটার নাম দিলাম ডেল্টা এইচ টু। তাহলে আর এই যে অ্যাকচুয়াল যে রিয়াকশনটা হচ্ছে, এই রিয়াকশনটার হিট অফ রিয়াকশন দিলাম হচ্ছে ডেল এইচ আর, মানে অ্যাকচুয়াল যে হিট অফ রিয়াকশনটা হচ্ছে সেটা। তাহলে প্রসেস পাথ অনুসারে আমরা কি বলতে পারি? প্রসেস পাথ অনুসারে আমরা বলতে পারি যে যেহেতু এনথালপি কোনো স্টেট ফাংশন না, সরি, এনথালপি কোনো পাথ ফাংশন না, তাহলে আমরা বলতে পারি যে ডেল্টা এইচ আর এটা সমান সমান হচ্ছে ডেল্টা এইচ ওয়ান প্লাস ডেল্টা এইচ আর নট প্লাস ডেল্টা এইচ টু। তাই না? খুব সহজে আমি এভাবে বের করে ফেলতে পারবো। এখন কথা হচ্ছে, তাহলে আমি ডেল্টা এইচ ওয়ান আর ডেল্টা এইচ টুটা কিভাবে বা কিভাবে আমি ক্যালকুলেট করব? এখানে দেখো, ডেল্টা এইচ ওয়ান আর ডেল্টা এইচ টুটা ক্যালকুলেট করার জন্য আমাদেরকে কিছু জিনিস অ্যাজিউম করে নিতে হয়। সেটা হচ্ছে যে এখানে যে গ্যাসগুলাকে আমি 800 থেকে 25-এ নিয়ে যাচ্ছি বা যে গ্যাসটাকে আমি 25 থেকে 800-তে নিয়ে যাচ্ছি, সেগুলোর কোনো প্রেসারের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ হচ্ছে পি কনস্ট্যান্ট, এরকম একটা অ্যাজাম্পশন আমাদেরকে ধরে নিতে হয়। ঠিক আছে, কনস্ট্যান্ট প্রেসারে হচ্ছে আমরা এই পরিবর্তনটা ঘটাচ্ছি। তো কনস্ট্যান্ট প্রেসারে যে কোনো কিছুর পরিবর্তন বা টেম্পারেচারের পরিবর্তন হিসাব করার আমাদের খুব সহজ একটা সূত্র আছে, যেটা আমরা অলরেডি এনার্জি ব্যালেন্স যে কেউ যদি করে থাকো তাহলে হচ্ছে আমরা অবশ্যই এটা জানি সূত্রটা। সেটা হচ্ছে ডেল্টা এইচ সমান সমান ডেল্টা এইচ স্পেসিফিক, স্পেসিফিক মানে হচ্ছে পার মোল অথবা পার কেজি তে কি পরিমাণ হচ্ছে এনথালপি পরিবর্তন হচ্ছে। আমরা জানি ডেল্টা এইচ হচ্ছে সিপি ডেল্টা টি, তাই না? সিপি হচ্ছে আমার স্ট্যান্ডার্ড হিট অফ স্ট্যান্ডার্ড হিট
সরি স্পেসিফিক হিট, সরি আমি খুবই দুঃখিত, এটা হচ্ছে স্পেসিফিক হিট। ঠিক আছে, এখন স্পেসিফিক হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার, কনস্ট্যান্ট প্রেশার, স্পেসিফিক হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট প্রেশার, আর এটা হচ্ছে ডেল্টা টি, মানে টেম্পারেচারের পরিবর্তন। এখন এই ডেল্টা এইচ যেটা, ডেল্টা এইচ সমান সমান সিপি ডেল্টা টি আসলো। এখন আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় যে যখন খুবই বড় বড় টেম্পারেচারে চেঞ্জ হয়, তখন ডেল্টা এইচটা মানে তখন যে সিপিটা, অর্থাৎ এই যে ফাংশনটা আছে, এই ফাংশনটা আসলে টেম্পারেচারের একটা ফাংশন হিসেবে থাকে। যখন খুবই বড় বড় টেম্পারেচার চেঞ্জ আমরা মাপি, যেমন 25 থেকে 800 হচ্ছে খুবই বড় একটা টেম্পারেচার চেঞ্জ। তো এইসব ক্ষেত্রে আমরা আসলে সিপি কে আমরা টি এর একটা ফাংশন আকারে প্রকাশ করে ফেলি। ঠিক আছে, এবং খুবই সূক্ষ্মভাবে এই জিনিসটা মাপি, অর্থাৎ ডিএইচ তখন হয়ে যায়, আমরা তখন ডিএইচ স্পেসিফিক মাপি, ডিএইচ তখন হয়ে যাচ্ছে সিপি ডিটি। ঠিক আছে, সিপিডিটি। তো সেখান থেকে আমি যদি ডেল্টা এইচ বের করতে চাই, ডেল্টা এইচ স্পেসিফিক, তখন খুবই সহজ, আমাদের এখান থেকে দুই পাশকে ইন্টিগ্রেশন করতে হবে। ঠিক আছে, আর সিপি কে আমি তখন যখন একটা ফাংশন অফ টি আকারে প্রকাশ করে ফেলি, তখন ধরো সিপি হচ্ছে ইজ এ ফাংশন অফ টি, অর্থাৎ টেম্পারেচার, তখন হচ্ছে এটাকে টি ওয়ান এবং টি টুর সাপেক্ষে আমরা যখন ডিফারেন্সিয়েট করব, তখনই আমাদের ডেল্টা এইচ স্পেসিফিকটা বের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে মেইন কথা কি, আমরা এই ডেল্টা এইচ গুলা কেমনে মাপবো? ডেল্টা এইচ গুলা মাপার উপায় হচ্ছে সিপি ডিটি দিয়ে মাপবো। এখন সিপি ডিটিতে সিপি হচ্ছে ইজ এ ফাংশন অফ টেম্পারেচার ইটসেলফ। তো তখন আমরা এই সিপি যে ফাংশন অফ টেম্পারেচার সেই আকারে প্রকাশ করব, এবং তারপর আমরা টেম্পারেচার ওয়ান থেকে টেম্পারেচার টুতে যাব। ঠিক আছে, দেন হচ্ছে আমরা এখান থেকে তাদের যে এনথালপির পরিবর্তনটা, সেই এনথালপির পরিবর্তনটা আমরা পরিমাপ করতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে, এই যে সিপির যে ফাংশন অফ টেম্পারেচার, এই জিনিসটা কই পাবো? এই জিনিসটা পাবো হচ্ছে আমাদের সেম স্মিথের ডাটা বুকলেটে, আমাদের টেবিল নাম্বার A1, খুব সম্ভবত, না সরি, টেবিল নাম্বার সি ওয়ান এবং টেবিল নাম্বার সি2-তে এবং সি3-তে, তিনটা টেবিলে টোটাল হচ্ছে অনেকগুলো মৌলের গ্যাস স্টেট, সলিড স্টেট এবং লিকুইড স্টেটে হিট ক্যাপাসিটির ফাংশনটা কেমন হবে সেই ফাংশনটার দেওয়া আছে, রূপটা দেওয়া আছে। তো আমরা সেখান থেকে ফাংশনটা ব্যবহার করে দেন হচ্ছে আমরা এই এনথালপির পরিবর্তনগুলো মাপবো। ঠিক আছে, এখন এই এনথালপির পরিবর্তনগুলো মাপার আগে আমাদেরকে আরেকটা কাজ করে নিতে হবে, সেটা হচ্ছে মানে ভিজুয়ালাইজেশনের সুবিধার্থে আমাদের একটা ইনলেট আউটলেট এনথালপি টেবিল বানিয়ে নিতে হবে। ঠিক আছে, ইনলেট আউটলেট এনথালপি টেবিল বানিয়ে নিতে হবে। এই টেবিলের মধ্যে কি কি থাকবে? টেবিলের মধ্যে থাকবে হচ্ছে প্রথমে কম্পোনেন্ট, কি কি কম্পোনেন্ট আছে, ইনপুট অবস্থায় তাদের মোল কত ছিল, ইনপুট অবস্থায় তাদের এনথালপি কত ছিল, এইচ ইনপুট, আউটপুট অবস্থায় তাদের মোল কত ছিল, এবং আউটপুট অবস্থায় তাদের এনথালপি কত ছিল। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এখানে একটু মাপতে হবে। ওকে, তো এখন দেখো তাহলে কম্পোনেন্ট আমার কি কি আছে, প্রথমে আমরা এটা বলি। কম্পোনেন্ট আছে হচ্ছে কার্বন মনোঅক্সাইড, কম্পোনেন্ট আছে হাইড্রোজেন, এবং কম্পোনেন্ট আছে হচ্ছে মিথানল। আচ্ছা, আমরা একটু এই পাশে ফোকাস করি। আচ্ছা, এরপর এন ইনপুট এখানে আমাদের কোনো স্পেসিফিক এন দেওয়া নাই, তাই না? এখানে আমাদের কোনো স্পেসিফিক এন দেওয়া নাই, যেহেতু কোনো স্পেসিফিক এন বা মোল দেওয়া নাই, আমরা স্টয়কিওমেট্রিক অনুপাত অনুসারে নিব। তাহলে স্টয়কিওমেট্রিক রেশিও অনুসারে কার্বন মনোক্সাইড আমরা ইউজ করছিলাম 1 মোল, হাইড্রোজেন আমরা ইউজ করছিলাম 2 মোল, এবং মিথানল আমরা ইনপুটে কোনো মিথানল আমরা ইউজ করি নাই, মিথানল যা আসছে সব আউটপুটে আসছে। আচ্ছা, এই চিনের ক্ষেত্রে আমরা এখানে ওদের ইনিশিয়াল টেম্পারেচারটা একটু জেনে রাখতে হবে। ওদের ইনিশিয়াল টেম্পারেচার ছিল হচ্ছে 800 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, 800 ডিগ্রি সেলসিয়াস। ওকে, আচ্ছা, এখন তাহলে এটা 800 ডিগ্রি সেলসিয়াসে ধরলাম হচ্ছে ওর এনথালপি ছিল হচ্ছে H1 স্পেসিফিক, ওর এনথালপি ছিল H2 স্পেসিফিক, এবং এর কোনো এনথালপি ছিল না যেহেতু সে বিক্রিয়াতে অংশগ্রহণ করে নাই প্রথম দিকে তো আমার কোনো মিথানল ছিল না এখানে। আচ্ছা, তারপর আমার আউটপুটের দিকে আমি ধরে নিচ্ছি যে কমপ্লিট রিয়াকশন হয়েছে, এবং কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন পুরোপুরি স্টয়কিওমেট্রিক রেশিও অনুসারে আমরা উপাদান দিছিলাম, এবং স্টয়কিওমেট্রিক রেশিও অনুসারে বিক্রিয়া করে দুইজনই শেষ হয়ে গেছে। তাহলে এখানে আমাদের থাকবে হচ্ছে N of CH3OH, এবং আমরা এখানে বিক্রিয়া থেকে দেখতে পাচ্ছি যে সে হচ্ছে 1 মোল উৎপন্ন হয়েছে যদি আমরা স্টয়কিওমেট্রিক অনুসারে রিঅ্যাকট্যান্ট গুলোকে নেই। ঠিক আছে, তাহলে H আউটপুটের মধ্যে আমার শুধুমাত্র থাকবে এই মিথানলের জন্য যেই এনথালপিটা সেটা, এবং এইচ আউটপুটও কিন্তু 800 ডিগ্রি সেলসিয়াসই হচ্ছে, তাই না? আমরা কিন্তু এখানে যে টেম্পারেচার দুইটা নিচ্ছি, এটা কিন্তু অ্যাকচুয়াল রিয়াকশন যেটা হচ্ছে সেই রিয়াকশনের বেসিসে, যে এখানে 800 ডিগ্রি সেলসিয়াসের রিয়াকশনটা হয়েছে, এই কারণে আমরা হচ্ছে এখানে রিয়াকশনের বেসিসে আমরা এখানে হচ্ছে এই ইয়াটা নিছি। ঠিক আছে, আচ্ছা, এখন সরি এখন তাহলে আমরা আমাদের মেইন টার্গেট কি? আমাদের মেইন টার্গেট হচ্ছে এই তিনটা এনথালপিকে ক্যালকুলেট করা। হ্যাঁ, এই তিনটা এনথালপিকে ক্যালকুলেট করা। এখন আরেকটা কথা, সেটা হচ্ছে দেখো ডেল্টা এইচ ওয়ান, যেটা ডেল্টা এইচ ওয়ানে কি কি আছে, ডেল্টা এইচ ওয়ানে কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন, এই দুইটাকে আমরা হচ্ছে 800 থেকে 25-এ নামাইছি। ঠিক আছে, তাহলে আমার এখানে এই যে ডেল্টা এইচ ওয়ান বা ডেল্টা এইচ ইনপুট যেটা,
সেই ডেল্টা এইচ ইনপুটের মধ্যে কিন্তু এইচ ওয়ান এবং এইচ টু এই দুইটাই থাকবে। আর ডেল্টা এইচ টু তে দেখো কি হয়েছে, প্রসেস পাথটা খেয়াল করো, এখানে কিন্তু মিথানলকে আমি জাস্ট গ্যাসিয়াস থেকে উপরে উঠেছে, মানে শুধুমাত্র একটা উপাদান আছে, তাহলে আমার ডেল্টা এইচ টু এর মধ্যে থাকবে শুধুমাত্র এইচ থ্রি। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমার ডেল্টা এইচ ওয়ান এর মধ্যে আমরা যদি ডেল্টা এইচ ওয়ান এবং ডেল্টা এইচ টু দুইটা একত্রে হিসাব করতে চাই, তাহলে এটার একটা প্রসেস আছে, আমরা একত্রেটা না দেখায় আগে হচ্ছে আমরা একটু নর্মালটা দেখাই। নর্মালটা হচ্ছে তোমার ডেল্টা এইচ ওয়ান হিসাব করার, এটা হচ্ছে ফর CH3OH, তুমি হচ্ছে সবসময় হিসাব করবা হচ্ছে কম টেম্পারেচার থেকে বেশি টেম্পারেচারে যাচ্ছ ওই হিসেবে হিসাব করবা। তারপরে এনথালপি প্রয়োজন অনুসারে প্লাস বা মাইনাস করে দিবা। আমি যেটা বলতে চাচ্ছি এখানে সেটা হচ্ছে, ধরো ডেল্টা এইচ ওয়ান সিএইচ থ্রি ওইচ, আমরা কি, সরি সিএইচ থ্রি ওইচ না তো, ডেল্টা এইচ ওয়ান তো, দুঃখিত, ডেল্টা এইচ ওয়ান হচ্ছে কার্বন মনোক্সাইডের। আচ্ছা, তো আমরা এখানে কি করতেছি, আমরা কার্বন মনোক্সাইডকে কি করছিলাম, কার্বন মনোক্সাইডকে দেখো আমরা 800 ডিগ্রি থেকে 25-এ নামাইছিলাম না, কিন্তু আমরা এনথালপিটা হিসাব করব হচ্ছে 25 থেকে 800-তে উঠার জন্য কি পরিমাণ, অবশ্যই এটাকে কেলভিনে নিতে হবে, এটা কিন্তু মাস্ট, খুবই ইম্পর্টেন্ট। 25 থেকে 800-তে উঠানোর জন্য কি পরিমাণ এনথালপি দরকার সেটা আমরা হিসাব করব। আর এনথালপি যেহেতু স্টেট ফাংশন, তাহলে আমার এটার উল্টাটা কি হবে, জাস্ট মাইনাস হবে, যদি সামনে এখানে প্লাস আসে তাহলে ওইটাতে হবে মাইনাস। তো এই জন্য আমরা একবার লোয়ার টেম্পারেচার থেকে হায়ার টেম্পারেচারে নিচ্ছি নাকি হায়ার থেকে লোয়ারে নিচ্ছি এত কিছু হিসাব না করে আমরা সবসময় লোয়ার থেকে হায়ারে এনথালপি নিব, তারপরে প্রসেস পথ অনুসারে প্লাস কিংবা মাইনাস বসাই দিব। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন এটা 25 থেকে 800-তে নিচ্ছি এবং এটার ফাংশনটা হচ্ছে, কার্বন মনোক্সাইডের জন্য ফাংশনটা হচ্ছে এরকম অনেকটা, 3.376 এরকম ফাংশনটার চেহারা। ঠিক আছে? তো এখান থেকে আমরা হচ্ছে কিছু একটা পাবো, মানে একটা মান পাবো ইন্টিগ্রেশন করলে। সিমিলারলি এইচ টু এর জন্য আমাদের হচ্ছে এখানে হাইড্রোজেনের জন্য যে ভ্যালুটা সেটা হচ্ছে, সিমিলারলি আমরা এখানে 25 থেকে, মানে 25 প্লাস 273 এবং 800 প্লাস 273, এই দুইটার মাঝখানে রিয়াকশন করব। তো হাইড্রোজেনের জন্য যে ফাংশনের রূপটা সেটা হচ্ছে অনেকটা এরকম, যে 3 এটা কিন্তু আমরা স্মিথের বইয়ের টেবিল C1 থেকে নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, 0.422 10⁻³ টি, এরকম এটার ডিটি। ঠিক আছে? এটা এটা হচ্ছে আমাদের এখানে এই দুইটার মানে নর্মাল একদম ইন্ডিভিজুয়ালি আমরা ইন্টিগ্রেশন করে করে পাইলাম। এবং তারপরে আমরা হচ্ছে এই দুইটাকে কি করব, যে তাদের যে মোল নাম্বার আছে, কারণ আমরা তো বলছি যে যে এইচ ওয়ান এবং এইচ টু স্পেসিফিক, তার মানে পার মোল বা পার কেজি হিসাবে হিসাব হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি তো আমরা রিয়াকশন অনুসারে, যেমন ধরো কার্বন মনোক্সাইডেরটা হয়তো 1 মোল নিয়েছি কিন্তু হাইড্রোজেন কিন্তু 2 মোল নিয়েছি, তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এটার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে যে N1 H1 স্পেসিফিক করতে হবে এবং এর সঙ্গে যোগ করতে হবে N2 H2 স্পেসিফিক। তাহলে এই দুইটার যোগফল আসবে হচ্ছে আমাদের ডেল্টা এইচ ওয়ান। ঠিক আছে? তাহলে ডেল্টা এইচ ওয়ানটা কি আসলো, যে এন ওয়ান এইচ ওয়ান স্পেসিফিক এবং এন টু এইচ টু স্পেসিফিক। অথবা এটাকে আমরা আরেকটু, ডেল্টা এইচ ওয়ানটাকে আমরা যদি এখন একটু ইয়া ভাবে লিখতে চাই, আরেকটু হচ্ছে মানে জেনারেলাইজড ওয়েতে লিখতে চাই, তাহলে এনআইএইচআই, এটা এখানে আমরা বলতে পারি ইনপুট, সামেশন অফ NiHi ইনপুট। আই হচ্ছে কততম উপাদান হিসেবে তুমি কাউন্ট করছো, যেমন হচ্ছে আমি 1 নম্বর উপাদান হিসেবে কার্বন মনোক্সাইড নিয়েছি, তাহলে N1H1, N2H2, এখানে যদি তৃতীয় একটা উপাদান থাকতো তাহলে N3H3 হইতো, চতুর্থ একটা উপাদান থাকলে N4H4 হইতো। এটা এভাবে হচ্ছে আমরা এখানে এটা হিসাব করতেছি। তো তাইলে সিমিলারলি আমরা এই H1টাকে এভাবে হিসাব বলতে পারি জেনারেলাইজড ওয়েতে, যে সামেশন অফ NiHi ইনপুট। ঠিক আছে? এখন কথা হচ্ছে, এখানে তোমার যদি 5টা 6টা এরকম ধরনের উপাদান থাকে, তো সেক্ষেত্রে কি তুমি এরকম 5টা ইন্টিগ্রেশন করবা বা 6টা ইন্টিগ্রেশন করবা? এটা তো আসলে করাটা ফিজিবল না। ঠিক আছে? তো 5টা 6টা ইন্টিগ্রেশন করা যেহেতু ফিজিবল না, আমরা এটার বিপরীত বা বিকল্প উপায় কি হইতে পারে, বা এটাকে আরেকটু মডিফাই করে কিভাবে একটু সহজে করা যায় সেটা আমরা একটু দেখব। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই জিনিসটা থাকুক, এই জিনিসটা থেকে আমরা একটা রেজাল্ট পাবো। হুম। এবং আচ্ছা, রেজাল্টটা কত সেটা জাস্ট একটু দেখেই ফেলি। ঠিক আছে? আমরা ইন্টিগ্রেশন দুইটা করি, তারপর হচ্ছে রেজাল্ট কত সেটা একটু দেখে ফেলি। আচ্ছা, ও এখানে আরেকটা খুবই ইম্পর্টেন্ট কথা আমি বলতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে যে এই প্রত্যেকটা যে সিপি এর যে ফাংশনগুলো আছে, সেই সিপি এর ফাংশনগুলো স্মিথের বইয়ে এখানে সিপি বাই আর হিসেবে দেওয়া। ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছো বা দেখতে পাবা কিনা জানি না, এখানে এই জিনিসগুলো সিপি বাই আর হিসেবে দেওয়া।
আচ্ছা এটা মিরর করা, সরি। আচ্ছা সরি, এখানে হচ্ছে তোমার এই পুরো ফাংশনগুলো সিপি বাই আর হিসেবে ফাংশনের আকারগুলো দেওয়া। তো আমরা যখন এইগুলাকে গুণ করব বা ফাংশনগুলোকে যখন ইউজ করব তখন এটার সঙ্গে কিন্তু আরটাকে গুণ দিয়ে দিতে হবে। এবং আমরা আশা করি সবাই জানি যে আরটাকে আর হচ্ছে 8.314, মানে সার্বজনীন গ্যাস ধ্রুবক যেটা তাহলে আর কে গুণ দিয়ে দিতে হবে। সিমিলারলি এটার সঙ্গে কিন্তু আর কে গুণ দিয়ে দিতে হবে, আর কে গুণ না দিলে এটা হবে না। এবং আর কে তুমি যেই একক হিসেবে গুণ দিবা তোমার এনথালপির একক সেই হিসেবে আসবে। যেমন তুমি যদি আর কে এখানে জুল পার মোল পার কেলভিন হিসেবে গুণ দাও, এখন পার কেলভিন আর এখানে তো টেম্পারেচার দিয়ে আমরা ইন্টিগ্রেশন করছি, তাহলে পার কেলভিন আর কেলভিন এখানে কাটাকাটি চলে যাবে। আর এটা যেহেতু স্পেসিফিক একটা এনথালপি সেজন্য এখানে আমার পার মোলটা থেকে যাবে। এখন তুমি যদি আর এর মান জুল পার মোল পার কেলভিনে নাও তাহলে এনথালপির একক আসবে জুল পার মোলে। আর তুমি যদি আর এর মান কিলো জুল পার মোল পার কেলভিনে নাও তাহলে সিমিলারলি খুবই সহজ, এনথালপির একক আসবে কিলো জুল পার মোলে। এবং এইরকম ভাবে তুমি যদি আর এর মান যে এককে নিবা তোমার এনথালপির একক আসবে সেই এককে। তো এটা একটু মানে মনে রাখার উপায়, আমরা হচ্ছে এখানে কিলো জুল পার মোল পার কেলভিনে নিব, অর্থাৎ আমরা 8.314 যেটা 8.314 তো জুল পার মোল পার কেলভিন, এটার সঙ্গে 10⁻³ গুণ করে দিলে এটা চলে আসবে কি কিলো জুল পার মোল পার কেলভিন, তাই না? তাহলে এই জিনিসটা হচ্ছে আমরা এখানে বেসিক্যালি করব, মানে 8 × 10⁻³ এখানে গুণ করব, ঠিক আছে? আচ্ছা গুণ করলে রেজাল্টটা কি আসে দেখো। আচ্ছা রেজাল্টটা আসতেছে হচ্ছে 21.756 এত কিলোজুল পার মোল। হ্যাঁ, আর সিমিলারলি এটার রেজাল্টটা আসতেছে হচ্ছে, এটা আসতেছে হচ্ছে 22.7984, এটা হচ্ছে এত কিলোজুল পার মোল। তাহলে এই দুটো যদি আমরা যোগ করি তাহলে যোগ করলে এখানে আমাদের ডেল্টা এইচ ওয়ান কত আসতেছে, ডেল্টা এইচ ওয়ান আসতেছে হচ্ছে তোমার 21.756 ইন্টু ওয়ান প্লাস 22.7984 ইন্টু টু, হাইড্রোজেন যেহেতু আমরা 2 মোল নিছিলাম তাহলে এটা আসতেছে 67.353 এত কিলোজুল। ঠিক আছে, এটা হচ্ছে ডেল্টা এইচ ওয়ান আসলো। তাহলে ডেল্টা এইচ ওয়ান করার জন্যই আমাদের দুইটা ইন্টিগ্রেশন চলে গেছে। তো এরকম যদি 3-4টা রিয়াকশন থাকে বা 3-4টা যদি ধরো কম্পোনেন্ট থাকে তাহলে সেক্ষেত্রে 3-4টা ইন্টিগ্রেশন করাটা তো আসলে ফিজিবল কিছু না। তো সেজন্য আমরা এটাকে একটু শর্ট ওয়েতে কিভাবে করা যায় সেটা হচ্ছে আমরা একটু দেখতে চাই। আচ্ছা আমরা এটা এখানে রাখি, আমরা এটার একটু পাশে লিখি। হ্যাঁ, ধরো আমরা এটার, আচ্ছা থাক এটার পাশে লেখার দরকার নাই, আমরা এখানে লিখি, নিচেই লিখি। দেখো এখন আমরা যেটা করব, আমরা জানি যে ইন্টিগ্রেশন একটা লিনিয়ার প্রপার্টি, তাই না? লিনিয়ার প্রপার্টি কথার অর্থ কি? লিনিয়ার প্রপার্টি কথার অর্থ হচ্ছে যে আহ, আমরা যেমন ধরো ইন্টিগ্রেশন এ ডিটি প্লাস ইন্টিগ্রেশন বি ডিটি এরকম কিছু আছে, ঠিক আছে? তাহলে এটাকে কিন্তু আমরা খুব সহজেই এ প্লাস বি ইন্টিগ্রেশন ডিটি এভাবে কিন্তু লিখে দিতে পারি। এটা হচ্ছে ইন্টিগ্রেশনের লিনিয়ারিটি প্রপার্টি, ঠিক আছে? যে আমরা যদি দুইটা ইন্টিগ্রেশন একসঙ্গে যোগ করে দেই তাহলে কিন্তু কোনো অসুবিধা নাই। হ্যাঁ, আচ্ছা এখন তাহলে আমরা যদি এই এই প্রপার্টিটা আমরা যদি হচ্ছে এখানে কাজে লাগাই তাহলে বিষয়টা কেমন দাঁড়ায় দেখো। আমার এখানে দুইটা কম্পোনেন্ট ছিল, একটা হচ্ছে কার্বন মনোক্সাইড আর একটা ছিল হচ্ছে হাইড্রোজেন, ঠিক আছে? তো কার্বন মনোক্সাইডের জন্য আমার যে ইয়েটা ছিল, মোল নাম্বারটা ছিল হচ্ছে 1, এবং কার্বন মনোক্সাইডের জন্য যে ফাংশনের প্রথম পদটা, সে প্রথম পদটা ছিল হচ্ছে কত, 3.376, আর দ্বিতীয় পদটা ছিল হচ্ছে 0.557। আচ্ছা এদের সবার সঙ্গে যেহেতু 10⁻³ গুণ যায়, আমি জাস্ট প্রথম পদটার নাম দিলাম এ, দ্বিতীয় পদটার নাম দিলাম হচ্ছে বি। হুম, বি, এবং এখানে আমরা লিখলাম যে বি এর সঙ্গে 10⁻³ তোমাকে গুণ করে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা এরপরে দেখো হাইড্রোজেন, হাইড্রোজেন ছিল হচ্ছে 2 মোল, এবং হাইড্রোজেনের ক্ষেত্রে যে ফাংশনটা, সে ফাংশনটার প্রথম পদ হচ্ছে তোমার কই 3.249 এবং 0.422। ওকে, আচ্ছা এখন আমরা যদি এখানে একটা কাজ করি সেটা হচ্ছে, এটা হচ্ছে এ এর ফাংশন, এ এর মানগুলো, এবং এটা হচ্ছে বি এর মানগুলা। এখন আমরা যদি এখানে একটা কাজ করি, কাজটা কি করব সেটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন এটারও একটা করতে হবে, এটারও একটা করতে হবে, এবং সেম ফাংশনের সাপেক্ষে অর্থাৎ টি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে আমরা যদি আগেই ফাংশনগুলো বানায় ইন্টিগ্রেশন না করে দুইটাকে আগে যোগ করে দেই দেন ইন্টিগ্রেশন করি, তাহলে আমার উপায়টা, লাভটা কি হইলো যে আমার দুইটা ইন্টিগ্রেশন আলাদা আলাদা ভাবে করা লাগলো না। আচ্ছা আমি কি বলছি সেটা আমি বুঝাচ্ছি। দেখো আমার এখানে এ এর পার্টটা আসে হচ্ছে 3.376, আচ্ছা আমরা এভাবে না লিখে, আচ্ছা এভাবে লিখি 3.376, আর বি এর পার্টটা আসে হচ্ছে 0.557 10⁻³ আচ্ছা এখানে কত আসতেছে,
এখানে আসতেছে হচ্ছে 6.498 প্লাস 0.844 10 টু দি পাওয়ার -3। এখন এই দুইটাকে তো আমরা আগের বার ডাইরেক্ট আলাদা আলাদা ইন্টিগ্রেশন করছিলাম। এখন আমরা ইন্টিগ্রেশন না করে আমরা কি করব, এই দুইটাকে যোগ করে দিব। যোগ করে মানে ইন্টিগ্রেশন না করে আগে যোগ করব। তাহলে আমার কি আসতেছে দেখো, 9.874 প্লাস 1.401 ইন্টু 10 টু দি পাওয়ার -3। তাহলে এটা হচ্ছে আমার যে টোটাল ফাংশনটা, অর্থাৎ এই দুইটা মিলায় যে টোটাল ফাংশনটা আসে সেটা। এখন এই টোটাল ফাংশনটাকে আমি যদি এখন ইন্টিগ্রেশন করি, অর্থাৎ 25 প্লাস 273 থেকে আমরা যদি এটাকে 800 প্লাস 273 পর্যন্ত আমি এই ফাংশনটাকে ডাইরেক্ট ইন্টিগ্রেশন করি, তাহলে কিন্তু আমার আর আলাদা আলাদা করে দুইটা ইন্টিগ্রেশনের ঝামেলাটা হচ্ছে না। তাহলে যদি না হয়ে থাকে এটা ইন্টু টি, এখানে এটার সঙ্গে গুণ হইতে হবে 8.314 ইন্টু 10 টু দি পাওয়ার -3 কিলোজুল এ নেওয়ার যে চেষ্টাটা সেটা ডিটি। এই জিনিসটা যদি করি, এই জিনিসটা করলেও আমাদের হচ্ছে ওই যে 67.353 আসছিল না, এখানেও সেম রেজাল্টই আসবে। আমরা তুমি ইন্টিগ্রেশনটা করে দেখো। আচ্ছা আমি করে দেখতেছি, তোমার করা লাগবে না। এখানে একটু বেশি আসছে, এটা কোনো বিষয় না। এটা হচ্ছে আমাদের 1-2 কিলো জুল একটু বেশি বা একটু ফ্লাকচুয়েট করতে পারে, এটা প্যারা নাই। এটা হচ্ছে আমাদের বেসিক্যালি এখানে আমরা দশমিক একটু কম বেশি নিছিলাম দেখে এটা হইতে পারে। এখানে তো আমরা একদম ফুল দশমিকের সব ভ্যালুগুলো নিছি, এজন্য এটা আর একটু বেশি আসছে। কিন্তু এটা এখানে আসছে 69.81, ঠিক আছে, এত কিলোজুল। এখন তাহলে দেখো দুইটা কিন্তু আমরা দুইটা জিনিস দিয়েই মানে দুইটা সামান্য ফ্লাকচুয়েট করলে আমরা দুইটা ব্যবহার করে কিন্তু আমরা সমীকরণের বা সমস্যাটা সমাধান করতে পারি, ঠিক আছে। আচ্ছা, তাইলে এখানে আমাদের এতটুকু ফ্লাকচুয়েশন এটা কোনো ম্যাটার না। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমরা সিমিলারলি তাহলে ডেল্টা এইচ ওয়ান বের হয়ে গেল, আমরা ডেল্টা এইচ ওয়ানটা বের করলাম। এখন আমরা ডেল্টা এইচ টুটা বের করবো। ডেল্টা এইচ টু এর জন্য আসেই হচ্ছে তোমার একজন, সেই একজন হচ্ছে তোমার মিথানল। তো মিথানলের ক্ষেত্রে তাকে আমরা 25 এবং 273 ইয়া থেকে 25 থেকে 800 তে নিচ্ছি। তাকে তো আমরা রিয়েলি 25 থেকে 800 তে নিচ্ছি। নিয়ে তাহলে মিথানলের ক্ষেত্রে তোমার এটা হচ্ছে 2.211 প্লাস 12.216 ইন্টু 10 টু দি পাওয়ার -3 এত ডিটি। তাহলে মিথানলের ক্ষেত্রে তোমার ইয়েটা আসতেছে কত, মিথানলের ক্ষেত্রে আসতেছে হচ্ছে 14.3249, হ্যাঁ, এত কিলোজুল। আচ্ছা তাহলে এইচ ওয়ান বের হয়ে গেল, ডেল্টা এইচ টু বের হয়ে গেল, আমাদের এখানে বাকি আছে শুধুমাত্র ডেল্টা এইচ আটটা বের করে। যে দেখো ডেল্টা এইচ আটটা আমাদের বের করতে হবে, তাহলে আমাদের মোটামুটি হয়ে যাবে। তাহলে ডেল্টা এইচ আটটা যদি আমরা বের করতে চাই, তাহলে আমাদের রিয়াকশনটাকে একটু নিয়ে আসতে হবে, তাই না? তো রিয়াকশনটাকে যদি আমরা নিয়ে আসি, তাহলে এটা আমরা অলরেডি বের করতে পারি। সেটা হচ্ছে তোমার এখানে স্টয়কিওমেট্রিক রিয়াকশনে যেগুলো আছে সেগুলো মানে ডেল্টা এইচ আর নট এটা সমান সমান হবে হচ্ছে তোমার হিট অফ ফরমেশন ফর মিথানল মাইনাস heat of formation for carbon monoxide মাইনাস হিট অফ ফরমেশন ফর হাইড্রোজেন, এবং এটার সামনে একটা 2 হবে, ঠিক আছে। আচ্ছা তাহলে হিট অফ ফরমেশন ফর, আমরা এগুলো এই হিট অফ ফরমেশনের টেবিলগুলো আমরা কই থেকে নিই, টেবিল C4 থেকে নিই, ঠিক আছে। তো টেবিল C4 এর মধ্যে হিট অফ ফরমেশন ফর মেথানল, আচ্ছা হিট অফ ফরমেশন ফর মেথানল এখানে গ্যাসিয়াসও দেওয়া আছে লিকুইডও দেওয়া আছে, আমরা হচ্ছে গ্যাসিয়াসটা নিব। তো গ্যাসিয়াসটা নিলে -200.66 আসছে। হিট অফ ফরমেশন ফর কার্বন মনোঅক্সাইড এটা হচ্ছে -110.525 এত কিলোজুল, অবশ্যই এককগুলা খেয়াল রাখতে হবে। মাইনাস হচ্ছে 2 টাইমস, সরি এখানে ঠিকই আছে, মাইনাসই হবে। আচ্ছা আর এখানে হচ্ছে হাইড্রোজেন, হাইড্রোজেন এর ক্ষেত্রে কি এটা হবে, হিট অফ ফরমেশন ফর হাইড্রোজেন কি হবে? হিট অফ ফরমেশন হাইড্রোজেন কিন্তু আসবে না, কারণ ভাই এ নিজেই একটা এলিমেন্টাল, ঠিক আছে, মানে সে নিজেই একটা এলিমেন্টেড একটা কম্পাউন্ড, সো তার ক্ষেত্রে তো আর হিট অফ ফরমেশন আসবে না। তাহলে এটার রিয়াকশনটা আসতেছে হচ্ছে -200. আচ্ছা তাহলে এটার রেজাল্ট আসতেছে -90.135 এত কিলোজুল, ঠিক আছে, এত কিলোজুল। এটা হচ্ছে হিট অফ রিয়াকশন নট আসতেছে। তাহলে আমরা এখন হিট অফ রিয়াকশন নট যেহেতু চলে আসছে, তাহলে আমরা এখন সুন্দর মতো হিট অফ রিয়াকশন স্ট্যান্ডার্ডটা মানে আমরা হিট অফ রিয়াকশন এট 800 ডিগ্রিটা বের করতে পারবো। তাহলে হিট অফ রিয়াকশন এট 800 ডিগ্রিটা কত আসবে? হিট অফ রিয়াকশন এটা সমান সমান আমরা অলরেডি বলছিলাম যে, এখন দেখো ডেল্টা এইচ ওয়ান আমরা বলছিলাম অলরেডি ডেল্টা এইচ ওয়ান প্লাস ডেল্টা এইচ আর নট
প্লাস ডেল্টা এইচ টু। ঠিক আছে, এখন ডেল্টা এইচ ওয়ানটা আমরা কি হিসাব করছিলাম যে 800 থেকে 25-এ নামবে। 800 থেকে 25-এ নামার কথা, কিন্তু আমরা হিসাব করছি কি, আমরা এখানে হিসাব করছি হচ্ছে ডেল্টা এইচ ওয়ানটা হিসাব করছি হচ্ছে 25 থেকে, আমরা এখানে ইন্টিগ্রেশনটা করছি 25 থেকে 800-তে যাওয়ার ইন্টিগ্রেশন, তাই না? তাহলে ডেল্টা এইচ ওয়ানটার আগে এখানে কিন্তু একটা মাইনাস হবে, বা এখানে একটা নেগেটিভ হবে, রাইট? এখানে একটা নেগেটিভ হবে। কেন? কারণ ডেল্টা এইচ ওয়ানটা আসলে কি ছিল, যে 800 থেকে 25-এ নামারটা ছিল, কিন্তু আমি ইন্টিগ্রেশনের বেলায় কি করছি, 25 থেকে 800-তে উঠাইছি। তাহলে ডেল্টা এইচ ওয়ানটা কি হবে, জাস্ট যে ভ্যালুটা আসে তার মাইনাস। তাহলে ডেল্টা এইচ ওয়ানটা আসলে হচ্ছে মাইনাস 69.81। হিট অফ রিয়াকশন, যেটা হিট অফ রিয়াকশন আর নট, এটা আসছে হচ্ছে মাইনাস 90.135। এবং ডেল্টা এইচ টুটা আসছে হচ্ছে 14.3249। তাহলে এটা আসছে হচ্ছে মাইনাস 69.81 মাইনাস 90.135 প্লাস 14.3249, এটা আসছে মাইনাস 145.62। এটা এত কিলোজুল। ঠিক আছে, এই হচ্ছে হিট অফ রিয়াকশন অ্যাট 800 ডিগ্রি সেলসিয়াস। আশা করি এই ভিডিওটার যতগুলা স্টেপ আমরা আলোচনা করছি সবকিছু তো মানে বোঝা গেছে, এবং সবকিছু খুব সহজ লাগছে, কারণ এই হিট অফ রিয়াকশন এটা কিন্তু খুবই সিম্পল পার্ট, মানে আমরা এখনো যে পার্টে আছি এটা কিন্তু খুবই সিম্পল পার্ট। এখন আমরা আস্তে ধীরে আরো কমপ্লেক্স পার্টের দিকে যাব, যে হিট অফ রিয়াকশনের মধ্যে যদি আমার, যেমন এখানে তো আমার স্টয়কিওমেট্রিক রেশিও অনুসারে আমরা মোল ধরে নিছি, স্টয়কিওমেট্রিক রেশিও যদি না থাকে সেক্ষেত্রে কি হবে। তারপর ধরো স্টয়কিওমেট্রিক রেশিও থাকার পরেও ধরো হচ্ছে কমপ্লিট রিয়াকশন হলো না, সেক্ষেত্রে কি হবে। তারপর ধরো কমপ্লিট রিয়াকশনের মধ্যে আবার কিছু পরিমাণ ওয়াটার ভেপর ঢুকে গেছে, সেই ওয়াটার ভেপরের কিছু পরিমাণ অংশ আবার কনডেন্স হয়ে গেছে। তো সেক্ষেত্রে এনথালপির পরিবর্তন দুই রকম হবে। তো এইসব ধরনের কমপ্লেক্সিটি গুলো আমরা হচ্ছে আরো সামনে আলোচনা করব। তো এটা হচ্ছে একদম আমাদের হিট অফ রিয়াকশন, যে কোনো ধরনের হিট অফ রিয়াকশন বের করার যে বেসিক যে প্রসেসটা সেটা, এবং এই প্রসেস পাথটা, এবং এর মানে এই পুরা পদ্ধতির যে ফান্ডামেন্টাল পার্ট সেটা হচ্ছে এই প্রসেস পাথটা, এবং এই ইনলেট আউটলেট এনথালপি টেবিলের সব যে জিনিসগুলো আছে, মানে প্রত্যেকটা কম্পোনেন্টের যে ইন্ডিভিজুয়াল এনথালপি, সেই ইন্ডিভিজুয়াল এনথালপিটা বের করা, এইটা হচ্ছে তোমার এই পদ্ধতির ফান্ডামেন্টাল দুইটা পার্ট। ঠিক আছে, তো এই দুইটা পার্ট অবশ্যই অবশ্যই তোমাকে উল্লেখ করে রাখতে হবে। ঠিক আছে, তো আজকে আমাদের এতটুকুই থাকবে, আমরা সামনে আরো কমপ্লেক্স এবং আরো বড় সড়ো প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব। তো ততটুকু পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।